আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কারণে আওয়ামী লীগকে পালাতে হয়েছে, এই কথা বলেছেন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন। ভারতের একটি মিডিয়ায় তিনি এই কথা বলেছেন। তো যারা পালিয়ে গিয়েছে তারা যদি এই কথা বলে তাহলে আপনি ধরে নিতে পারেন যে না, জামাত শিবিরের কারণে পালিয়ে গেছে, মানে জামাত শিবিরের নেতৃত্বটা স্ট্রং ছিল, অংশগ্রহণটা বেশি ছিল। তো আমরা ইদানিং শুনি যে কেউ লন্ডন থেকে হাসিনাকে তাড়াইছে, বা অনেকে ক্রেডিট, আবার যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার উনি বলে ধর 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 বাঁচি মরি, এই যাত্রাবাড়ি যদি আস্তে না নিতে পারি তাহলে সকল আমাদের সাফল্য স্নান হয়ে যাবে। যখন বললাম যে ধর 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 অ্যাটাক, ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব, ওরা গুলি করতেছে কিন্তু একটু দূরত্ব আছে, গুলি তো কাজে লাগতেছে না। আমরা যে ইট মারতেছি এই ভয়ে আর শেষ, মুহুর্মুহু আক্রমণ চালাইলাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট, আবার বলছে অনলি 5 মিনিটসের মধ্যে আমরা যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ নিচ্ছি। সব মানে দৌড়ে পালিয়ে চলে যায়, এরকম অনেকে দাবি করে। তাও এই কারণে বললাম। তো দর্শক মনে করেন যে আমরা দুজন প্রতিবেশী, আমার কারণে আপনাকে আপনার বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো আপনি পালিয়ে চলে গেলেন, তখন অন্য পাড়ার একটা লোক নিজেকে দাবি করলো যে ওনার কারণে নাকি আপনার পালাতে হয়েছে। এটা তো সত্য নয়। তো পরবর্তী যখন আপনিই বললেন যে না, আমার কারণে আপনার পালাতে হয়েছে, তখন তাহলে তো এটা বিশ্বাস করতে হবে। তো যে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে সে আওয়ামী লীগই স্বীকার করছে যে জামাত শিবিরের কারণেই আমাদের ভারত পালিয়ে যেতে হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বলে আসছি যে জামাত ছিলেন, ছাত্র শিবির ছিলেন, এবার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পিছনে অক্সিলারি ফোর্স, মেইন ফোর্সটা যেটা মেইন যে কাজটা করেছে সেটা আসলে জামাত শিবির করেছে। জামাত শিবির যদি না করত তাহলে এমন ভাবে শেখ হাসিনার পতনটা হতবা করা যেত না। কিন্তু বিজয়ের পরে দেখা গেছে যে জামাত শিবির এই ক্রেডিট নিয়ে যাবে, সেই কারণে এই ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের সংখ্যা দিতে শুরু করলেন যে কার দলের কত মানুষ মারা গিয়েছে এই জুলাই অগাস্টের বিপ্লবে। তাই আজকে আমি আপনাদের সামনে ভারতে থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার বক্তব্যটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। ভারতের একটি ইউটিউব চ্যানেলে সে সাক্ষাৎকার দিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারটা শোনানোর পাশাপাশি আমরা স্মরণ করে দিতে চাই যে আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন পুলিশের আইজিপি এবং আরো কিছু স্বরাষ্ট্র সচিব সহ আরো কিছু কর্মকর্তার সামনে একজন পুলিশ মোবাইল খুলে দেখাচ্ছিলেন, স্যার একজন মারা গেলে একজনই মারা যা, আর বাকিরা দৌড় দেয় না, বাকিরা আরো সামনে অগ্রসর হয়। সেই কামালের মুখ থেকে এখন শোনা যাবে যে রিয়েল জামাত শিবির কতটুকু সেখানে অবদান রেখেছিল, জামাত শিবিরকে ওরা কতটুকু এই পরিকল্পনাকারী হিসাবে মনে করে, আওয়ামী লীগ কি মনে করে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কি মনে করে। আপনারা রেকর্ডটা এখন একটু শুনবেন। জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড টিম ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখনও এই জামাত ইসলাম আল বদর বাহিনী, রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে করেছিল, মানে সহযোগিতা করেছিল। ঠিক, জি। তারাই এখন আমরা দেখলাম মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে, একটা ষড়যন্ত্র করে এবং ডক্টর এই নোবেল লরিয়েট ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল। এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন, পুলিশ তাদের জীবন রক্ষার্থে, তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে, আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে জানা কিছু রক্ত ঝরেছে, এবং যে সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় থানা লুট করতে গিয়েছে কিংবা
কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। ঘটনাটা ঠিক এরকমই হয়েছিল। এখন এগুলিকে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি হোম মিনিস্টার ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি। কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল, আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল। কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে পুলিশের পক্ষে সাফাই দিতে গিয়ে সেনাবাহিনী, আনসার, বিজিপি, র্যাব সবার নাম বলে দিচ্ছে আসাদুজ্জামান কামাল। আর আসাদুজ্জামান কামালকে যদি গ্রেফতার করে রিমান্ডে নেওয়া যেত তাহলে কি হতো? একেবারে থলের বিড়াল বের হয়ে আসতো। আজকে শেখ হাসিনার পক্ষে সাফাই গেতে গিয়ে, তার নিজের পক্ষে সাফাই গেতে গিয়ে, সে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পুলিশ সেদিন পুলিশের উপর আক্রমণ হচ্ছে এবং পুলিশ মানুষের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ বাধ্য হয়েছে গুলি করতে, মানুষের উপর মানুষ মেরেছে, এখানে রক্তপাত হয়েছে, কিছু রক্তপাত হয়েছে। আর সে নিয়ে আসছে যে ৭১-এ জামাত ছিলেন আলবদর আল শামস বাহিনী বানিয়ে তারা যেরকম একটি শক্তি যোগান দিয়েছিলেন, আজকে শেখ হাসিনার পিছনে তারা এই শক্তিটা যোগান দিয়েছেন এবং তারা ছিলেন ঐক্যবদ্ধ, শক্তিশালী একটি সংঘবদ্ধ অবস্থায়, যেই অবস্থাটার মোকাবেলা করতে পারে নাই শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার যদি জামাতের মোকাবেলা করতে না পেরে থাকে তাহলে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি স্বপ্ন দেখে যে জামাতের মোকাবেলা করবে, জামাতকে বাদ দিবে, জামাতের বিচার করবে, জামাতের ক্ষয়ক্ষতি করবে বা জামাতকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, জামাতকে বিরোধী দলেও থাকতে দেওয়া হবে না, সরকারি দলে যদি জামাত মানে সংখ্যাগরিষ্ঠ আসন পা তাদেরকে সরকার হিসাবে মেনে নিতে চাবে না, এই কথাটা যদি কেউ বলেন এই মুহূর্তে বা ভবিষ্যতে বলেন তাহলে তাদের জন্য বাংলাদেশের রাজনীতিটা কত বড় কঠিন হতে পারে বলে আমরা যেই আসাদুজ্জামান কামালের মুখে বক্তব্যটা শুনেছি এই বক্তব্য থেকেই আমি মনে করি এনাফ। জামাত যে একটি মানে বটগাছ, বাংলাদেশের রাজনীতিতে বটগাছ হয়ে তৈরি হয়েছেন, এই বটগাছের যে কত পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু আসাদুজ্জামান কামাল টের পেয়ে ভারত পালিয়েছেন এবং তার যত বাহিনী ছিল প্রত্যেকটা বাহিনী পরাজিত হয়েছে এই জামাতের কাছে। যদি কোনো না কোনো ভাবে তার বেঁচে থাকার সুবিধা থাকতো যে সে থাকবেন এবং শেখ হাসিনা ভারতে যেতে হবে না, তাহলে কিন্তু আরো লক্ষ জামাত মেরে হলেও ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেন। কিন্তু ওরা যাদেরকে দিয়ে মারবে তারাই মানে মারা যাচ্ছে এবং তারা এত ভয় পেয়েছে যে পুলিশ আর সামনের দিকে কাজ করার কোনো ধরনের সাহসিকতা ছিল না। এবং তারপরেও কিছু কিছু যে গোপালী পুলিশ যারা ছিলেন, যাদেরকে রিক্রুটমেন্ট করাই হয়েছে যোগ্যতা দিয়ে নয়, গোপালী হিসাবে, তারা অনেক জায়গায় রক্তপাত ঘটিয়েছেন। আশুলিয়াতে গাড়ির মধ্যে আমাদের জীবন্ত সন্তানদেরকে পুড়িয়ে মেরেছেন, এই সমস্ত কিছু করেছেন। সেই সমস্ত কিছুর পিছনে কিন্তু এই আসাদুজ্জামান কামাল দায়ী হিসাবে থাকবেন এবং সে ছিলেন তখনকার পুলিশকে পারমিশন দাতা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার উপরেই এই দায়িত্বটা বর্তায় এবং তাকে দায়িত্ব দিয়েছেন আবার শেখ হাসিনা, আর পুলিশের কমান্ডার হিসাবে ছিলেন পুলিশের প্রধান। তাই এই তিনজনের নামে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম ট্রায়াল শুরু হয়েছে সরাসরি টেলিভিশনের মধ্যে দেখিয়ে, তখন আসাদুজ্জামান কামাল ভারতে বসে, কলকাতা বসে সেখানের একটি ইউটিউব চ্যানেলে এই মন্তব্যগুলা করেছেন। মন্তব্যের ভিতরে কেউ বলবে না যে আমি খারাপ ছিলাম, ওরা ভালো ছিল আর ওরা সাথে পারি নাই, সেই কথাও কিন্তু মানে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক আসাদুজ্জামান কামাল আজকে প্রকাশ করে দিলেন। আর এই প্রকাশ করে দেওয়া থেকে প্রমাণ করে দিলেন
জামাত বাংলাদেশের যে কোনো ফোর্সের চাইতে বাংলাদেশের যে কোনো ফোর্সের সাথে মোকাবিলা করার মতো শক্তি তাদের আছে। জামাত শিবির বাংলাদেশের 18-20 কোটি মানুষের ভিতরে এভাবে তাদের শক্তি অর্জন করেছে যে 18-20 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার, সরকার গঠন করার, সরকার পরিচালনা করার, পার্শ্ববর্তী দেশের চোখে চোখ রেখে কথা বলার শক্তি জামাতের আছে। তাই আগামী সংসদে দেখা যাবে জামাতকে জনগণ কতটুকু গ্রহণ করছে আর কতটুকু বর্জন করেছে, এবং জামাত সরকারি দলে যাবে নতুবা বিরোধী দলের প্রধান চেয়ারে থাকবে, এই প্রত্যাশাটাই আমরা করি। আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী দল এবং বিএনপির সাথে জামাত প্রতিদ্বন্দ্বী হিসাবে আগামী সংসদে নির্বাচনে যাবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো মাসুক ভাইয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।